তোর লজ্জা করে না কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়েকে প্রপোজ করার? তোর মতো ছোট লোকেরা টাকা পয়সার লোভে বড়লোক বাড়িতে কাজ নেয়। কি ভেবেছিস তোর মতো খ্যাত ছোট লোক গরিব কাজের ছেলেকে আমি পছন্দ করব? শালা হারামি, মুখের সামনে থেকে দূর হয় এক্ষুনি। অর্ক চমকে যায়, নিঃশ্বাস ভারী হয় ওর। ঠিক তখনই শুনতে পায়, এই অর্ক, ঘুমোচ্ছিস? সকাল বাজে 8টা, কাপড়গুলো এখনো ধুস না? ওঠ। রেবেকা বেগমের তীক্ষ্ণ গলা কানে ঢুকতেই জেগে উঠল অর্ক। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর কথাগুলো স্বপ্নে আরোহী অর্ককে বলেছে। অর্ক কাজের ছেলে হলেও আরণিকে খুব ভালোবাসে, তবে আজ শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে ওর। মাথা ঘোরে, চোখ যেন বন্ধ হয়ে আসছে বারবার। ঘরের কোনায় একটা পাতলা মাদুরের উপর শুয়েছিল সে। ওর শরীরের ভাষা বলে দিচ্ছে ওর আজ ভালো লাগছে না, কিন্তু রেবেকা বেগমের কণ্ঠে এতটুকু সহানুভূতি নেই। তিনি আবার গর্জে উঠে বলল, তোর মতো অলস গরিব কপাল পোড়া ছেলেটারে তো দয়া করে রাখা হয়েছে। আমার জামা কাপড় নষ্ট হইয়া যাচ্ছে, আর এটা ঘুমোচ্ছে পরে পরে। উঠ বলছি। ঝাড়ি শুনে অর্ক উঠে বসে, চোখ কসলাই, ঠোঁট শুকিয়ে গেছে। ধীরে ধীরে বলে, মাফ করবেন আন্টি, শরীরটা একটু খারাপ লাগছে, তাই দ্রুত উঠতে পারিনি। অর্কের কথা শুনে রেবেকার মুখ রক্তিম হয়ে ওঠে। গর্জে আবার বলে, আন্টি? বেগম সাহেবা বল, ছোট লোক। আর তোর শরীর খারাপ? হ্যাঁ রে, গরিব মানুষের শরীর আবার খারাপ হয় কবে? তোদের শরীর তো কাজ নেই অন্যের বাড়িতে পড়ে থাকবার জন্য। কাজ করবি না, খামোকা জায়গা দখল কইরা রাখছিস। কথাগুলো বলে একটা কাপড়ের বালতি ছুঁড়ে মারে অর্কের দিকে। পানি ছিটকে পড়ে ওর জামায়। শরীরটা ঠান্ডায় কেঁপে ওঠে। মাথা নিচু করে কাপড় তুলে নেয় সে। রেবেকা গট গট করে চলে যায়। বিশাল বাড়িটার মালিক আশরাফ চৌধুরী। আশরাফ ভিলাতে থাকে অর্ক কাজের লোক হয়ে। বালতি নিয়ে সে দ্রুত ওয়াশরুমে যায়। জ্বরে গা পুড়ল, সেসব নিয়ে অর্কের ভাবার সময় নেই। খুব যত্ন করে প্রায় 10-15টা কাপড় কাচল, রোদে মেলে দিয়ে আবার চলে আসে রান্নাঘরের দিকে। খুব আস্তে ধীরে রান্নাঘরের দিকে হেঁটে যায় অর্ক। হঠাৎ পেছন থেকে আরান সাহেব ধমকে ওঠে, ওরে এত ধীরে হাঁটতেছিস কেন? তরতরি কইরা চল, চা বানায় আন। গায়ে কি শক্তি কমে গেছে? কর জলদি চা আনবি। আশরাফের ছোট ভাই আরান তেমন কিছুই করে না। অর্ক জি বলে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকতেই ঝর্ণা খালা মুখ টিপে হাসেন, তবে আজ মমতা নেই তার চোখেও। ঝর্ণা আরেকটা কাজের মহিলা, মাঝে মাঝে অর্ককে সামান্য আদর করে। ঝর্ণা বলে, তোর মুখের তো রং নাই রে, দেখ সোনার কাঠের মতো হয়ে গেছিস। আজ তুই কিছু খাইছিস? অর্ক হাসে, না খালা, কাল রাতেও কাজ শেষ করতে করতে ঘুমাইয়া গেছিলাম, আসলে একটু কাজ। ঝর্ণা কিছু বলার আগেই আরুনির গলা আসে পাশের ঘর থেকে। আরুনি হলো আশরাফ সাহেবের একমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দরী, বেশ অহংকারও আছে। অর্ককে চিৎকার করে ডাকে, এই সার্ভেন্ট, আমার জুতো কই? কাল রাতে তোকে ধুতে বলেছিলাম। অর্ক ছুটে যায়, কিন্তু ওর গায়ে তখনও জ্বর। পা টলে পড়ে যেতে যেতে সামলে নেয়। আরুনির সামনে আসে অর্ক। অরুণীর দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, উফ, একটা কাজও ঠিক মতো করতে পারে না। গরিবের শরীরে কি শুধু পচা রক্ত থাকে? তোকে বলেছিলাম জুতা পরিষ্কার করে রেখে যাবি, যাসনি কেন? আরুনির মা রত্না আর তার বোন রেবিকা বেরিয়ে আসলো। অর্ককে দেখে নাক সিটকায় আর আরুনিকে বলে, তোর বাপের কপালে এইটুকু গরিব কাজের ছেলেটাও বেশি হয়ে গেছে। রাস্তার ছেলেপুলেও তো ভালো, মা মরছে আর রেখে গেছে আরেকটা কাচ্চরাম। অর্ক চুপ করে দাঁড়িয়ে থাকে। গায়ে কেউ কিছু না ছুঁড়লেও মুখের কথায় বুকে ছুরি চলে যায় তার। অর্ক জুতা জোড়া রেখে চলে যায় নিজের ঘরে। পাতলা একটা তোষকের উপরে ঘাপটি মেরে বসলো। কাজ করতে করতে অর্কের চোখে জল আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে। মনে পড়ে তার মা
নাসিমা বেগমের কথা। এই বাড়িতেই কাজ করতেন, ঝাড়ু দিতেন, বাসন মাজতেন, কাপড় ধুতেন। সারাদিন শুধু একটা কথাই বলতেন অর্ককে, বাবা, গরিব ঘরে জন্ম হয়েছিস ঠিক আছে, কিন্তু গরিব মন নিয়ে বাঁচিস না। পর সে একদিন এই বাড়ির চেয়েও বড় হবি। তার মা মারা যান হঠাৎ এক অসুখে। তখন এই বাড়ির কেউ একটা গ্লাস পানি দেয়নি ওর মায়ের মুখে। মায়ের মৃত্যুর পর অর্ক এসেছিল এই বাড়িতে শুধু 2টা জামা আর একটা বই নিয়ে। মায়ের কাজের জায়গাটা যেন দেখে যায়। আজ মায়ের ঘরের কাজ এখন তার ঘাড়ে, কিন্তু সম্মান তার চেয়েও ছোট ছোট জিনিস তাকে পদে পদে অপমান করে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে অরণি গিয়েছিল ট্যুরে। গাড়িতে অনেক কাদা লাগিয়ে আনে, অর্ককে চিৎকার করে ডাকে। গত রাতে অর্ক, ওই ছোট লোকের বাচ্চা কাজের লোক। জি ম্যাম। আমার গাড়ির অনেক জায়গায় কাদা লেগেছে, ভালো মতো মুছে দিবি, কোনো জায়গাতে যেন কাদা না থাকে। এইদিকে দেখ, আমার জুতোয় অনেক কাদা, এটাও পরিষ্কার করবি। কিন্তু ম্যাম এত রাতে। চুপ, ছোট লোক, মুখের উপর কথা বলিস। কথাটা বলে অরণি তার জুতো খুলে অর্কের দিকে ছুঁড়ে মারে। অর্কের পেটে এসে লাগে জুতো। সারা রাত বৃষ্টিতে ভিজে সে গাড়ির সব কিছু পরিষ্কার করে, একদম চকচক করে দেয়। বৃষ্টিতে ভেজার কারণে ওর জ্বর চলে এসেছিল। ভোর রাতে জ্বরের জন্য ঘুমিয়ে যায়। আর আজ সকালে যা হলো তা ভেবে অর্কের যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। অর্কের মনে পড়ে রান্নার কথা, রান্নাটাও তার করে নিতে হয়। আরও কাজের লোক আছে, সবার সাথেই এই বাড়ির মানুষেরা এমন আচরণ করে। অর্ক দুপুরে চা নিয়ে যাচ্ছিল ড্রয়িং রুমে, সেখানে অতিথিরা বসে আছে, অরণির বন্ধুরা এসেছে। অর্ক সবার দিকে তাকিয়ে চা দিতে থাকে। শরীর খারাপের কারণে হঠাৎ হাত কাঁপে তার। এমন সময় চায়ের কাপ পড়ে যায় আরোহণীর বান্ধবী মেহের পায়ের উপর। তৎক্ষণাৎ কষে চড় দিয়ে চিৎকার করে ওঠে মিহি। ইস, এ কি করলি? আমার পাজামাটা একেবারে নষ্ট করে দিলি। কি ভাই অরণি, কি করলো এটা? দেখ কাকে ধরে এনেছিস। অরণি দাঁড়িয়ে বলল, ওরে, এত সাহস তোর! মুখ দেখে তো নর্দমার পানি মনে হয়। আর তুই 20,000 টাকা দামের ড্রেস নষ্ট করে দিছিস, তোকে আমি। অরণির এসে অর্কের গালে একটা চড় বসিয়ে দেয়। অর্কের সারা শরীর যেন কাঁপুনি হতে শুরু করে। এমনিতে সকাল থেকে সে খায়নি, সময়েই পায়নি খাওয়ার, তার উপর এমন নির্যাতন। কিন্তু এখনো অর্কের অপমানিত হওয়া বাকি। অর্ক চুপচাপ দাঁড়িয়ে। রত্না বেগম এগিয়ে আসে। রত্না বেগম সেই কাপ তুলে অর্কের মুখের সামনে ছুঁড়ে ফেলে বলে, চল, 4 জায়গায় ঠান্ডা পানি খা তোরা। এর চেয়ে তো কিছু আশা করাই বোকামি। আর শোন, পুরো ফ্লোর মুছবি তুই। অর্ক মাথা নিচু করে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে। সবাই চলে গেলে বালতি নিয়ে এসে জায়গাটা মুছতে শুরু করে, সাথে কাঁদছেও। চোখের জল কেউ দেখতে পায় না, কারণ সে জানে দুঃখ দেখানোর অধিকার গরিবদের নেই। রাত হয়ে আসে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করে টিভির সামনে বসেছে। অর্ক তখন বাথরুম পরিষ্কার করেছে। শরীরটা আর চলতে চায় না। কোনো রকমে কাজ শেষ করে সে নিজের ঘরে আসে। নিজের ঘরে কোণে এসে বসে। ঝর্ণা খালা খাবার দিয়ে গেছে, সেগুলো খেয়ে হেলান দিয়ে বসলো অর্ক। ব্যাগ থেকে বের করে তার মায়ের ছবি আর সেই পুরনো খাতা, তাতে লেখা একটা লাইন তার মুখে ফিসফিস করে, তুই পারবি বাবা, আমি জানি। যারা তোকে অপমান করবে একদিন তাদের কাছে তুই হবি সম্মানের নাম। অর্ক চোখ বন্ধ করে। ওর মায়ের স্বপ্ন অর্কের পূরণ করতেই হবে, যেভাবেই হোক। অর্ক হার মানবে না। রাতটা কেটেছে জ্বর, কষ্ট আর না বলা কান্নার সাথে। অর্ক বিছানায় ঘুমিয়ে পড়েনি ঠিকভাবে, বরং হেলান দিয়ে বসে কাটিয়েছে রাত। ভোর রাতের দিকে অর্ক খোলা খাতার উপর মাথা রেখেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। একদম কাক ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস এসে অর্কের বড় চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কিন্তু অর্ক জানে আজ একটা বিশেষ দিন, আজ আরোহণীর জন্মদিন, আর বাড়ি সাজানো লোক আসবে আজ। অর্ক বাইরে আসে। প্রতিদিনের মতো সকালের জন্য চা নাস্তা বানিয়ে রেডি করে টেবিল সাজিয়ে ফেলে। সবাই সকাল 9টার ভেতরে উঠে খাবার খায়। অর্ক সব কিছু সাজিয়ে ফেলেছে। আরানের ছেলে রোহান আসে অর্কের কাছে।
তোকে বলছিলাম জুতার জোরে কালি করে দিতে, দিসনি কেন? বলি গরিব হয়েছি, যেটা বলবো সেটা করবি। কুত্তার যেমন একটা রুটি দিলে কাছে আসে, তেমনি কাজের লোকদের টাকা দিলে সব করে। তুই করিস না কেন? স্যার, এসব কাজ আমি... অর্কের গালে চড় দেয়, গালি দিয়ে বলে, শুয়োরের বাচ্চা, তুই করবি না তো আমি করব? মুখের উপর কথা বলিস, কাজ কর শালা। তোর মা না করতো না, মহিলাটারে যা বলতাম তাই করতো। এই বলে রোহান চলে যায় সেখান থেকে। অর্ক বিমূঢ় দৃষ্টিতে চলে যাও দেখতে থাকে। কোনো উপায় না পেয়ে অর্ক সব জুতা কালি করতে বসে পড়ে। সারাদিন সে কাজ করে, এরই ভেতরে বাড়ি সাজানো শেষ। বাড়ি যেন সাজিয়ে ফেলা হয়েছে রূপকথার রাজ্যের মতো। দেয়ালে রঙিন লাইট, বিশাল কেকের অর্ডার, ফটকের সামনে কার্পেটের। বাড়ির প্রতিটি সদস্য আজ ব্যস্ত, কিন্তু অর্ক সেও ব্যস্ত, তবে অন্যভাবে। সকাল 6টায় সে উঠে কাজ করেছে। রান্নাঘরের যাবতীয় কাজ, টেবিল সাজানো, মেঝে মোছা, অরণির পোষা কুকুরকে খাওয়ানো, বাগান পরিষ্কার, অতিথিদের বসার জায়গা গুছিয়ে দেওয়া, সব দায়িত্ব যেন ওর একার কাঁধে। অর্ক রান্নাঘরে কাজ করছে এখন। রেবেকা বেগম রান্নাঘরে ঢুকে অর্ককে বলেন, এই শোন, গেস্টেরা যেন কিছু নিয়ে অভিযোগ না করে। ভুল করলি তোর আজ কপাল ফাটবে, বুঝলি তো অর্ক? সব কাজ যেন ঠিক মতো হওয়া চাই। অর্ক মাথা নিচু করে, জি ম্যাডাম। ঝর্ণা পাশ থেকে বলে ওঠেন। অর্ক দৌড়ে যায়। শরীরটা আজও দুর্বল, কিন্তু ভেতরের এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, কিন্তু তবুও দায়িত্বে ভুল নেই ওর। সে জানে যদি একটুও ভুল হয় তবে আজ শুধু কথা নয়, গায়ে হাত পড়বে অনেক বেশি। তারপর বিকেল 5টার দিকে বাড়ির সামনের উঠোন রঙিন রূপ নিয়েছে। অতিথিরা আসতে শুরু করেছে। গাড়ি থেকে নামছে সুসজ্জিত মানুষ, যাদের গা থেকে আসা দামি পারফিউমের গন্ধে বাতাস ভারী। অর্ক তখন মেইন দরজার পাশে দাঁড়িয়ে অতিথিদের থেকে আনা গিফটগুলো সাজিয়ে দিচ্ছে আর একটা করে ফুল দিচ্ছে। অরণির বান্ধবী মিহিও এসেছে, সাথে এসেছে আরও নাম না জানা অতিথিরা। বিজনেস আইকন আরশাদের মেয়ের জন্মদিনে এমপিও এসেছে। এমপির মেয়ে ফারিয়া অর্কের দিকে তাকায়। অর্ককে খুব কম দাম দিয়ে নতুন শার্ট আর প্যান্ট কিনে দিয়েছিল, সেটাই পরেছে ও, তবে খালি পায়ে আছে। বেশ ভালোই মানিয়েছে সাদা ঢিলে শার্টে কালো প্যান্ট, চুলগুলো নিজস্ব স্টাইলে করা। ফারিয়া অর্ককে দেখে মিহি ফারিয়ার কাছে এসে বলে, ওদিকে তাকাও না, ওটা কাজের লোক। ফারিয়া হাসতে হাসতে বলে, এই ছেলেটা সার্ভেন্ট, একদম সিনেমার এক্সট্রা নায়কের মতো লাগছে। অরণির এক বান্ধবী বলে ওঠে, উফ, ওর জামাইটা দেখে তো তাকানো যায় না, রং এমন যেন 1000 বার ধোয়া হয়েছে। অরণি সেই সময় ঢুকছি লাল গাউনে, চোখে সোনালি ছায়া, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ঝলক দেখেই বোঝা যায় এই বাড়ির রাজকন্যা সে। সবাই দেখছে অরণিকে, অর্কও তাকিয়ে থাকে একটু, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নেয়। জানে এই দৃষ্টি যদি কারো চোখে পড়ে আর তার আজকেই দিনটাই শেষ। তবুও লুকিয়ে দেখে অর্ক। অর্কের থেকে অরণি 1-1.5 বছরের ছোট হবে। অর্ক অরণিকে আজকে দেখে চোখ সরাতে পারছে না, তবুও জোর করে চোখ সরাতে হবে তার। কেউ জানলে তার মৃত্যু নিশ্চিত। তবুও মনে মনে বলে ওঠে, শুভ জন্মদিন অরণি। এমন অরণির ইশারায় অর্ককে ডাক দেয়। অর্ক ভয় পায়, অরণি কি দেখে ফেলেছে। অর্ক অরণির সামনে এসে দাঁড়ালো। অরণি হঠাৎ বলেই ওঠে, এই অর্ক, কেক কাটা হবে 6টায়, টেবিল সাজানো শেষ হয়নি এখনো কেন? তোর মাথা ঠিক আছে? ওইদিকে দেখ, টেবিল চেয়ার নেই, দুটো টেবিলে ফলের বল নেই, সেসব কোথায়? সবার সামনে কথা শুনে অর্ক তাড়াতাড়ি বলে, আমি এখনই করে দিচ্ছি সব ম্যাম। অরণি ঠোঁট বাঁকিয়ে বলে, এই ছেলেটা তো কাজেই লাগে না মা, তোমরা এমন লো কোয়ালিটির সার্ভেন্ট কই থেকে পাও? রত্না ম্যাডাম হেসে বলেন, বাবা একটু বসিস না, এই ঘরে 3টা ফুটবল লাগবে। কি করব মা, তোদের বাবার দয়া তো রাখতেই হয়। ওর মা এখানে কাজ করতো তো, তাই ওকেও রেখে পড়াশোনা তো জানি না, কি করবে বল।
সেই মুহূর্তে অর্কের বুকটা চিনচিন করে ওঠে। সে মুখ নামিয়ে চলে যায়। দ্রুত কাজ কমপ্লিট করে এক কোণায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়, কেক কাটা শুরু হলো। সবার আগে অরণি আশরাফের গালে কেক দেয়, তারপর তার মায়ের। অর্ক মুচকি হাসতে থাকে। কল্পনা করে অরণি কেক কেটে সবার আগে তার মুখে দিচ্ছে। সে এটা ভেবে মুচকি হাসে। পার্টি শুরু হয়, কিন্তু কিছু সময় পরেই মিউজিক, ড্রিঙ্কস সব কিছুই আছে। পার্টির মাঝখানে এক সময় একজন অতিথি কফি চায়। অর্ক কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু ভিতরের অস্থিরতা, অরণির দেখার স্বাদ, টেনশন আর ক্লান্তিতে হাত কাঁপছে আজকেও। কফির কাপ রেখে দিতে গিয়ে হঠাৎ হাত কাঁপায়। সামান্য কফি ছিটকে পড়ে টেবিলের কাপড়ে। সাথে সাথেই এক চিৎকার। এই কি করলি? কাপড় নষ্ট হয়ে গেল। মায়ের পছন্দ করা টেবিল ক্লথ ছিল এটা। দৃশ্যটা অরণির চোখে পড়ে। তাছাড়া অতিথিটাও কথা শোনাতে শুরু করে। অরণি এগিয়ে এসে হঠাৎ কফির কাপটা টেনে নিয়ে ছুঁড়ে মারল অর্কের দিকে। কাপটা অল্পের জন্য গায়ে লাগলো না, পাশ দিয়ে চলে গেল। রত্না ম্যাডাম দাঁড়িয়ে বললেন, এই ছেলে একদম পাগল, অপদার্থ। আজকের দিনটা নষ্ট করে দিল। বের করে দাও একে এক্ষুনি। বাড়ি ভর্তি অতিথিরা দেখছে। সেই লোকের গায়ে কফি পড়েনি, তবে অর্ক টেবিলের কাপড়ে টান দিয়ে ফেলে কাপটা ধরতে গিয়ে ফলে টেবিলে থাকা সব খাবার লোকটার গায়ের উপরে পড়ে। লোকটা বেশি কিছু না বললেও এই বাড়ির সবাই যেন অর্ককে গিলে ফেলতে শুরু করেছে। অর্ক মাথা নিচু করে কফির কাপড় থেকে দাগ মুছে দিতে থাকে। কেউ কেউ হাসে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। অর্কের মায়ের বয়সী একজন কাজের মহিলা ঝর্ণা খালা একটু এগিয়ে এসে বলে, ম্যাডাম, ছেলেটা অসুস্থ, ক্ষমা করে দিন আজকের মতো। রেবেকা বেগম বলে ওঠেন, ও কাজের লোক, যত বেশি ছাড় দেব তত বেশি মাথায় উঠে। কাল থেকেই নতুন ছেলে মেয়ে দেখবো আমি। অর্ক আর কিছু না বলে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে। মনটা ভারী হয়ে আছে। মাথায় তখন শুধু মায়ের মুখ, যেন তিনি বলছে, বাবা, যত অপমানই করুক তুই কাজ শেষ করিস। মানুষ মানুষকে অপমান করে, কিন্তু তুই জানিস তো অপমানের জবাব সময় দিতে হয়। পার্টি শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। অর্ক একা বসে রান্নাঘরের কোণে। উঠে দাঁড়ালো। টেবিলের ওপর পড়ে থাকা ময়লা প্লেট ধুচ্ছে সে। কাঁধ ব্যথা করছে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে। একটা কাপ ধুতে ধুতে হঠাৎ হাত ফসকে যায়, কাপটা ভেঙে পড়ে। সে থমকে দাঁড়ায়। চারদিক একেবারে নীরব, কেউ নেই। যাক বাঁচলাম বলে নিজেকে শান্ত করে। কাঁধ ঝাঁকিয়ে আবার কাজে লেগে পড়ে সে। মনে মনে ভাবে, আমি জানি এই অপমানের উত্তর আমি এখন না পারলেও একদিন ঠিক দেব। আমি তো অর্ক। আমার নামটা এখন যাদের কাছে গালি, একদিন তারাই এই নাম শুনে মাথা নিচু করবে। সব কাজ শেষ করে রুমে আসলো। হেলান দিয়ে বসলো সে। তারপর ব্যাগ থেকে বের করে পুরনো খাতা সেখানে লেখে, পৃথিবী কখনো গরিবকে ক্ষমা করে না, কিন্তু সে সফল হলে সবাই তাকে চিনে নিতে বাধ্য হয়। রাত গভীর হলেও অর্কের ঘুম আসে না। চোখের পাতা ভারী হলেও মনের ভিতর চলতে থাকে নানা কথা। অরণির সেই চোখ, ঠোঁট বাঁকানো অভিব্যক্তি, পার্টির মাঝে অর্কের দিকে ছুঁড়ে দেওয়া কফির কাপ, সব যেন ঘূর্ণির মতো ফিরে ফিরে আসে। কিন্তু এর মধ্যেও তার বুকের ভেতর এক অসহায় আবেগ ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে ওঠে, যেটার নাম ভালোবাসা। অর্ক জানে এটা ঠিক নয়, এই ভালোবাসা একতরফা, অসম্ভব, অসম। কিন্তু তাও সে পারে না নিজেকে থামাতে। হয়তো অরণির চোখে তার প্রতি ঘৃণা থাকলেও তার মায়াবী চেহারা, কথা বলার ভঙ্গি, চোখের ভাষা সবই যেন অর্কের ভেতর এক অদ্ভুত আলোড়ন তোলে। পরদিন সকাল, বাড়ির সবাই ব্যস্ত। রেবেকা বেগম টিফিন প্যাক করেছেন, ঝর্ণা খালা খাবার তৈরি করেছেন। অর্ক সেই আগের মতো কাজ করছে, মাথা নিচু করে, শব্দ না করে। কিন্তু আজ ভেতরে কিছু একটা বদলেছে। অর্ক জানে আজ তাকে কিছু বলতে হবে। আজ সে সাহস করে বলবে তার মনের কথা আরণিকে। কারণ অর্কের একটা লক্ষ্য আছে, আর সে লক্ষ্যে পৌঁছাতে হলে অর্কের এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যে বাড়ির লোকেরা তাকে অপমান করে, গালি দেয়, সবার সামনে ছোট করে,
তাদের একমাত্র মেয়েকে ভালোবেসে সে অপরাধ করেছে কিনা জানে না, শুধু জানে এটা তার হৃদয়ের সত্য। অরণির আজ একটু তাড়াতাড়ি উঠছে, ভার্সিটিতে যেতে হবে ওর, আজ ক্লাস আছে। সেই রুমে বসে চুল বাঁধছে, পাশে রাখা পারফিউম থেকে হালকা একটা সুগন্ধ ছড়াচ্ছে। অর্ক ট্রে হাতে ওর রুমে ঢুকে চা দিয়ে যেতে, কিন্তু আজ সে থেমে যায় দরজার কাছে, গলায় শুকিয়ে আসে, হৃৎপিণ্ড থক থক করে অরণিকে দেখে। আসতে পারি ম্যাম? আয়, চা রেখে যা। অর্ক ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ট্রে রাখার পর সে নড়ছে না দেখে অরণি বলে, আর কিছু বলবি? জি ম্যাম। হ্যাঁ বল। অর্ক সাহস করে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অরণি ব্রু কুচকে তাকায়, তারপর বলে, তুই আমাকে হঠাৎ এমনভাবে বলছিস কেন? যাই হোক, কি বলবি বল। অর্ক অরণির কথা শুনে তার চোখে চোখ রাখে, কাপা গলায় বলে, আমি আপনাকে মানে তোমাকে ভালোবাসি অরণি। অনেক দিন ধরে বলার সাহস পাইনি, আজ বলতে পারলাম। 1 সেকেন্ডের নিস্তব্ধতা, এরপর যেন আগুন জ্বলে ওঠে অরণির চোখে। তুই কি বললি? তুই আমাকে কি বললি? ভালোবাসা? তুই, তোর মতো একটা নোংরা গরিব অশিক্ষিত কাজের ছেলের সাহস পায় আমাকে ভালোবাসার কথা বলতে? আর তার চিৎকারে রুমে ঢুকে পড়ে রত্না বেগম, রেবেকা বেগম, তানভীর ভাইয়া, সালাম কাকা, রোহান। সবার চেহারায় বিস্ময়। কি হয়েছে অরণি? মা, ও কাজের ছেলে হয়ে আমাকে আজকে ভালোবাসি কথা বলতে এসেছে। কি? ওরে ধর, এ কি কথা বলছে রে এই ছেলে? তুই সাহস পেলি কই? এই ছেলেটা পাগল হয়ে গেছে মনে হয়, মারো একখান। সাথে সাথেই অর্ককে চড় থাপ্পড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মেঝেতে, ওর মুখ দিয়ে রক্ত পড়ে। বাড়ির মেয়ের দিকে নজর? তুই কি নিজের জায়গায় ভুলে গেছিস? তোর মায়ের মতো তোকেও রাস্তার ধারে ফেলে দেব। হারামির বাচ্চা আমাকে প্রপোজ করেছে, ওর এত বড় সাহস! আমার নখের যোগ্যই না তুই। তোর না আছে পড়াশোনা, না আছে টাকা, তোর পরিচয় দেবার মতো কিছুই নেই, আসিস প্রপোজ করতে? তোমরা দাঁড়িয়ে কেন? মারো কুত্তাটাকে। এরপর আর কোনো কথা নয়, অর্ককে বাড়ির সব ছেলেরা এগিয়ে এসে মারতে থাকে, প্রায় আধামরা করে অবস্থায় রাখে অর্ককে। সেদিন দুপুরে অর্ককে ঘরের জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দেয়া হয়। ঝর্ণা খালাও কিছু করতে পারে না, তার চোখে জল কিন্তু কণ্ঠ রুদ্ধ। রাস্তায় এসে পড়ে অর্ক, দারোয়ানও এই সুযোগে দুটো লাথি দেয় অর্ককে, হাত পা মুখ ফেটে দিয়ে রক্ত বের হয়েছে অনেকে। অর্কের হাতে ছোট্ট একটা ব্যাগ, কিছু জামা কাপড় আর সেই পুরনো খাতা। মুখে এক ফোঁটা শব্দ নেই, শুধু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে তা মুছে ফেলে, কারণ সে জানে এখানে কান্না দুর্বলতা। সবাই গেটের কাছে দাঁড়িয়ে। এবার যদি তোর ছায়াও দেখি এ বাড়ির আশেপাশে, পুলিশ ডেকে ধরিয়ে দেব। তুই তো একটা বিষাক্ত সাপ। তুই ভুলে যাস না তুই কাজের ছেলে অর্ক, তোর জায়গা গেটের বাইরে। আমাদের সামনে দাঁড়ানোর সাহস আর যোগ্যতা নেই তোর। এই বাড়িতে কাজ করে খেতিস, খেতে দিলে খাইতে পারতি। যা ভাগ, রাস্তার কুকুর কোথাকার। এক পলক অরণির দিকে তাকাই সে, তারপর অর্ক আর দাঁড়ায় না, খোঁড়াতে খোঁড়াতে রক্ত মুছতে মুছতে সেখান থেকে চলে আসে। দিন পেরিয়ে রাত আসে, সে সারা দিন ফ্লাইওভারের ভেতরে শুয়েছিল, এখন রাত। ঢাকার রাস্তায় রাত নেমে এসেছে, গায়ে জ্বর, হাতে ব্যাগ, পকেটে টাকা নেই। অর্ক হাঁটছে, পা কাঁপে, কিন্তু চোখে ভয় নেই, শুধু একটাই ভাবনা, সে কেবল ভালোবেসেছিল, কিন্তু তা যেন ছিল সবচেয়ে বড় অপরাধ। একটা বন্ধ দোকানের সামনে বসে পড়ে সে, কাঁধে ব্যাগ রেখে হালকা নিঃশ্বাস ফেলে, বাটন মোবাইলটা বের করে মার সেই পুরনো ছবি দেখে, চোখের জল আসে, কিন্তু এবার সে তো আর লুকায় না, মুখ খুলে বলে, মা, আমি সত্যিই খুব ছোট। তুমি বলেছিলে বড় হতে, সম্মান অর্জন করতে। আজ আমি শুধু ভালোবেসে অপরাধ করে ফেলেছি, কিন্তু দেখো একদিন এই অপমানের উত্তর আমি দেব। আমি অর্ক, গরিবের ছেলে, কিন্তু একদিন আমি নিজেই হব এই শহরের গল্প। 8 বছর বয়স আমার, তুই মারা গেলে মা, তোমার জায়গাতে আমি কাজ করতে শুরু করি, এবার হবে অন্য গল্প মা। ঢাকার আকাশ তখন মেঘে ঢাকা, রাত প্রায় 2টা বেজেছে। শহরের কোলাহল কিছুটা স্মিত, কিন্তু বাতাসে যেন অদৃশ্য এক হাহাকার ভেসে যাচ্ছে। ফুটপাতের এক কোণে ভাঙা দোকানের সামনে অর্ক বসে আছে নিঃশব্দে, মাথা নিচু, চোখে ক্লান্তি, গায়ে জ্বর ওর।
তবুও ভিতরে কিছু একটা জেগে উঠেছে। অপমানের তাপে, অবহেলার বিষে হৃদয়ে জন্মে নিচ্ছে এক দৃঢ় প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞার নাম তাকে বড় হতেই হবে। অর্কের কাছে এখন নেই কোনো আশ্রয়, থাকার জায়গা নেই, খাবার নেই, বন্ধুও নেই। শুধু আছে একটা ব্যাগ, কিছু পুরনো জামা আর একখানা নোটবুক, যেখানে তার মা অর্ককে যা বলতো সেসব নিয়ে লেখা কয়েকটা লাইন এখনো পড়ে আছে। বাবা, দুনিয়া যদি তোর দিকে পিঠ ঘোরায়, তুই যেন নিজের দিকে ঘুরে দাঁড়াস। চোখ বুজে সে মায়ের কণ্ঠস্বর কল্পনা করে। গলার কাছে একটা চাপা কান্না গলা জমে আছে, কিন্তু কান্না না করে সে উঠে দাঁড়ায়। সে জানে এই শহর তাকে জায়গা দিবে না যদি সে নিজের জায়গা না বানায়। সকালে এক মসজিদের অজুখানার পাশে মুখ ধোয়, জ্বরের ঘোরে হাত কাঁপে। ইমামের সহকারী এক তরুণ তাকে দেখে বলে, ভাই, আপনি ঠিক আছেন? কোথায় থাকেন? দেখে তো মনে হচ্ছে কিছু খাননি। অর্ক শুধু ভদ্রতার হাসি হাসে। কোথাও না, আর কোথাও থাকার জায়গাও নেই, খাওয়ার কিছুই নেই। ছেলেটার নাম আকাশ। আকাশ তাকে এক গ্লাস পানি দেয়, দুটো রুটি। অর্ক খায়। তখনই মনে হয় পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, সবাই নিষ্ঠুর নয়। সে মনে মনে বলে, যেদিন উঠে দাঁড়াবো এমন হবে যেন কেউ আর আমাকে রুটি দিয়ে দয়া করতে না পারে, বরং আমি অন্যদের মুখে খাবার দিতে পারি। পরের কয়েকদিন অর্ক খুঁজে ছোটখাটো কাজ। শুরুতে কেউ নেয় না, কারণ জামা কাপড় আর মুখ দেখে গরিব ছেলে বলেই দূরে সরিয়ে দেয়। অবশেষে একদিন মিরপুরে এক ছোট্ট ইলেকট্রনিক্সের দোকানে কাজ পায়। মজুরি নগণ্য, কিন্তু অর্ক স্বপ্ন দেখে সেই দোকানে বসে। অর্ক হাতের কাজ বেশ পারে। ওই যে কথায় আছে না, যদি জানা থাকে কাজ, তাহলে ভাতের অভাব হবে না। অর্কের বেলাতেও এটা হয়। সব সমস্যা মানুষের একসাথে আসলেও একটা সমাধানের দরজা খোলা থাকে। অর্কের বেলাতেও সেটা মিলে গেছে। অর্কের হাতের কাজ বেশ ভালো। দোকানদার মাসুদ ভাই বলেন, তুই ভালো কাজ করিস, ঠিক সময়ে আসিস, পড়াশোনা যা করেছিস তাতে ভালো জায়গাতে চাকরি হবে। আমি তোকে ধরে রাখবো। তোর ব্যবহারে কাস্টমার আসে, নতুন তো আরো আসবে। মাসুদ ভাইয়ের কথা শুনে অর্ক মাথা নিচু করে বলে, আমি শুধু একটু সময় চাই ভাই। আমি গরিব, কিন্তু আমি অলস না। আমাকে বড় হতেই হবে ভাই। রাতের বেলা দোকানের পেছনের একটা ছোট্ট স্টোর রুমে অর্ক থাকে। সেখানেই সে পড়ে। অর্ক গোপনে ওই বাড়িতে থাকতেও বই পড়েছে। ন্যাশনালে সে চান্স পেয়েছে বলেই পড়া বাদ দেয়নি। ভার্সিটির বড় ভাইকে খুব কষ্টে ম্যানেজ করে ক্লাস না করার জরিমানার বিষয়টা সামলেছে অর্ক। যখন পরীক্ষা চলতো তখন আশরাফের হাতে পায়ে ধরে গ্রামে আসার নাম করে পরীক্ষা দিতে যেত। এইভাবেই চলেছে অর্ক। কাজের জন্য মাসুদ ভাই তাকে একটা ফোন দিয়েছে। সেটার সাহায্যে পড়াশোনার ভিডিও আর নানান বিজনেস আইডিয়া দেখে শেখে ইউটিউব থেকে। মাসুদের একটা বোন আছে, নাম জান্নাত। অর্কের সাথে প্রায় কথা হয়। সপ্তাহখানিক আগে পরিচয়। আজকে দোকানের কাচের দরজা ঠেলে জান্নাত ঢুকলো। দুপুরে রোদটা যেন শহরের সব ধুলো, সব তাপ তার কাঁধে চেপে বসেছে। তবুও মেয়েটার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বরং চোখে এক ধরনের কোমল উজ্জ্বলতা। দোকানের ভেতরে তখন অর্ক একা। মাসুদ ভাই আজ বাজারে গেছে, তাই ক্যাশ কাউন্টারে বসে হিসাব মিলাচ্ছে অর্ক। অর্কের চোখে হালকা ক্লান্তি। রাত দিন কাজ করে আবার রাতে পড়াশোনাও চালিয়ে যায়, তবুও কোনোদিন মুখ ভার করে থাকতে দেখেনি কেউ। তার চোখে সব সময় এক শান্ত হাসি, যেন দুনিয়ার কোনো তারা তাকে ছুতে পারে না। জান্নাত ঢুকতেই অর্ক উঠে দাঁড়ালো। ম্যাম আসুন, বসুন। এই ম্যাম ম্যাম করবেন না, নাম ধরেই ডাকুন, আমি আপনার ছোট। অর্ক হেসে বলল, তাহলে জান্নাত ম্যাম বলবো? জান্নাত আবার ব্রুকুচকে তাকায়। আবার ম্যাম? আচ্ছা জান্নাত। অর্ক আবার হেসে বলে, এই প্রথম তাদের মধ্যে এমন খোলামেলা কথা হলো। এর আগেও জান্নাত এসেছে, কিন্তু সব সময় মাসুদ ভাই উপস্থিত থাকতেন। আজই প্রথম সুযোগ মিলল অর্কের সাথে আলাদা করে কথা বলার। জান্নাত হাতে নিয়ে এসেছে দুটো টিফিন বক্স। দুপুরের খাবার নিয়ে এলাম। দুটো টিফিন আছে, ভাইয়া কখন আসবে? দুটো? আরেকটা কার জন্য? তোমার জন্যই।
তুমি তো সবসময় চটপট কিছু খেয়ে আবার কাজে লেগে পড়ো, ঠিক মতো খাও না, আর বাইরের খাবার ভালো না। এখন দোকানে লোক নেই, খেয়ে নাও। অর্ক একটু লজ্জা পেল। সে চুপচাপ টিফিন খুললো। ভেতরে গরম ভাত, মুরগির ঝোল আর ডাল। অর্ক প্লেট হাতে নিয়ে বলল, তুমি রেঁধেছো? তাহলে তো আলাদা মজা হবে। খেয়াল করলো অর্ক খাবার মুখে তুলেছে ধীরে ধীরে, যেন প্রতিটি কণা মন দিয়ে অনুভব করেছে। সেই দৃশ্য অদ্ভুতভাবে তার ভালো লাগলো। জান্নাত জিজ্ঞেস করলো, তুমি এত কাজ করো, আমার পড়াশোনা চালাও কিভাবে? সময়ের সাথে অভ্যাস হয়ে গেছে, আর একটা লক্ষ্য আছে। লক্ষ্য? অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বড় হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। জান্নাতের মনে হলো এই কথাগুলোতে যেন কেমন এক জেদ আছে, তবুও সেই জেদে অহংকার নেই, আছে শুধু শান্ত ধীরতা। এরপর থেকে জান্নাত প্রায় দোকানে আসতে লাগলো। কখনো অজুহাতে মাসুদদের জন্য কিছু আনা, কখনো নিজের জন্য কিছু কিনতে, আবার কখনো শুধু খোঁজ নিতে। অর্কের সাথে কথোপকথন বাড়তে লাগলো ধীরে ধীরে। এক বিকেলে দোকান প্রায় খালি, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জান্নাত এসে দাঁড়ালো দরজায়। অর্ক তাকে দেখেই বলে, ভিজে যাচ্ছ, ভেতরে আসো। জান্নাত ঢুকতেই হালকা বৃষ্টির গন্ধ আর চায়ের গন্ধ মিশে এক অদ্ভুত উষ্ণতা তৈরি করলো ভেতরে। অর্ক বলে, তুমি চা খাবে? তবে তুমি বানাবে। অর্ক চা বানায়। চায়ের কাপ এগিয়ে দিল জান্নাতের দিকে। জান্নাত চুমুক দিয়ে হেসে বলল, তুমি চা ভালো বানাও। মিষ্টি বেশি হলে সবাই বলে ভালো হয়েছে। না, শুধু মিষ্টি না, তাতে যত্নও লাগে। অর্ক কিছু বলল না, শুধু তার চোখে এক মুহূর্তের জন্য এক কোমল আলো খেলে গেল। দিন যেতে যেতে জান্নাত বুঝতে পারল ছেলেটার প্রতি তার মন অদ্ভুতভাবে টান অনুভব করছে। অর্ক কখনো বড় বড় কথা বলে না, কিন্তু তার প্রতিটি আচরণে একটা স্বাভাবিক সৌজন্য, এক ধরনের নির্ভরতার অনুভূতি আছে। একদিন সন্ধ্যায় দোকানের শাটার নামাতে নামাতে অর্ক দেখলো জান্নাত বাইরে দাঁড়িয়ে। এই সময় তোমার সাথে একটু হাঁটতে চাই। কিন্তু মাসুদ ভাই যদি জানে? বলে এসেছি, উনি তোমাকে খুব ভালোবাসে। তুমি জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তোমার মধ্যে কিছু আলাদা আছে। আলাদা? তুমি অনেক চুপচাপ, কিন্তু ভেতরে যেন অনেক কিছু জমিয়ে রেখেছো। হয়তো তুমি কাউকে বলো না, কিন্তু তোমার চোখ বলে দেয়। অর্ক একটু চুপ করে থাকলো, তারপর নরম স্বরে বলল, সব কথা সবার সাথে বলা যায় না জান্নাত। হাওয়া ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। জান্নাত মনে মনে ভাবলো, হয়তো একদিন এই ছেলেটা তাকে তার সব কথাই বলবে। সেদিন ফেরার পথে দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু নীরবতার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। এরপর থেকে জান্নাতের আশা বেড়ে গেল আরও। দুপুরের খাবার, বিকেলের চা কিংবা সেফ একটা হাসি, সবই যেন অর্কের দিনকে বদলে দিত। আর অর্ক ধীরে ধীরে বুঝতে লাগলো জান্নাতের এই যত্ন, এই আগ্রহ, এগুলো শুধু বন্ধুত্ব নয়, এর ভেতরে আছে অন্যরকম এক অনুভূতি। কিন্তু সে তো অরণিকে ভালোবাসে। একদিন দোকান ফাঁকা ছিল, বাইরে মেঘের গর্জন। জান্নাত এসে বলল, আজ যদি আমি তোমাকে বলি তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি কি অবাক হবে? অর্ক তাকিয়ে রইল তার দিকে। কিছুক্ষণ পর মৃদু হেসে বলল, হয়তো অবাক হব না, কারণ আমি এটা বুঝেছি। কিন্তু জান্নাত, আমি বন্ধুত্বের থেকে বেশি কিছু চাই না। বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য দোকানের ভিতরে উজ্জ্বল করে তুলল। জান্নাত হেসে বলে, মজা করছিলাম। অর্কের এভাবেই দিন যায়। 4 মাস হয়ে গেছে অর্ক মাসুদ ভাইয়ের দোকানে কাজ করে। একদিন সে ইউটিউবে দেখে হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি নামের একটি ভিডিও। চোখে আলো জ্বলে ওঠে ওর। সে ভাবতে থাকে, আমি পারবো, শুধু একটা সুযোগ চাই। একদিন দোকানে এক গ্রাহক আসে, এক বিদেশি। সে ব্যাকআপ পাওয়ার সলিউশন খুঁজছে। অর্ক তাকে আইডিয়া দেয় কিভাবে সহজ প্রযুক্তিতে কম খরচে সোলার দিয়ে ছোট্ট ব্যাটারির মাধ্যমে ঘরের লাইট জ্বালানো যায়। লোকটি মুগ্ধ হয়, কারণ অর্ক ইংরেজিতে খুব সুন্দর করে তার সাথে কথা বলে।
অর্ককে তার ভালো লেগে যায়। ছেলেটার ভিতরে ক্রিয়েটিভি দেখতে পায় লোকটা। তার নাম জ্যাকি। তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, তুমি একদিন বড় হবে আমি নিশ্চিত। যদি কখনো সত্যিই ব্যবসা শুরু করো আমাকে মনে রেখো। সেই রাতে অর্ক নিজের মাথায় আইডিয়া করতে থাকে, বিজনেস আইডিয়া, ল কস্ট সোলার কিট ফর রুরাল হোমস। অরণি ইয়ার ফাইনাল এক্সামে ফেল করেছে, সেটা নিয়ে আরশাদ সাহেব অনেক বকাঝোকা করে তার মেয়েকে। অরণি সবসময় স্টাইল করে চলাফেরা করে। বাড়িতে নতুন কাজের লোক এখনো আসেনি, আসলেও 2 দিন পর চলে গিয়েছে। অরণিদের কথা আর অতিরিক্ত কাজের কারণে অরণি খুব কাছের বন্ধু ফারহান। সে অরণিকে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। ফারহানের বাবার মাঝারি বিজনেস, তবু অরণিকে তার মনের কথা জানানোর সাহস পায় না। অরণি সব ছেলেকে পাত্তাও দেয় না। অরণি, তোকে একটা কথা বলার জন্য বেশ কয়েকদিন থেকে ভাবছি। হ্যাঁ বল। আসলে তোকে না আমি ভালোবাসি, বন্ধুত্বের শুরু থেকে আমি ভালোবাসি, কিন্তু আরে থাম থাম, ভালোবাসা এটা বলতেও যোগ্যতার দরকার হয়, সেটা তোর নেই। আমার পরিবার, আমার বাবার যে স্ট্যাটাস, সেটা তোর মতো ছেলের অর্জন করাটাও স্বপ্ন। আমাকে ভালোবাসার আগে নিজের দিকে তাকা। আমার কাছে সবাইকে ফকিন্নি মনে হয়। এভাবে বলছিস অরণি? আল্লাহ না করুক একদিন তোর অবস্থাও ফকিন্নিদের মতো না হয়। কি বললি ফারহান? দূরে যা আমার সামনে থেকে। তোকে আর সহ্য হচ্ছে না। নিজের যোগ্যতা অর্জন কর, তারপর প্রপোজ করতে আসবি। গ্রহণ করব কি করব না পরের বিষয়। ফারহান মাথা নিচু করে চলে আসে। অরণি এসব দেখে হাসে। কয়েকদিন কেটে যায়। এক রাতে অর্ক ঘুমাতে পারছিল না। ব্যাগ খুলে তার মায়ের ছবি দেখে। মায়ের ছবি দেখলেই মায়ের বলা প্রতিটা কথা অর্কের মনে পড়ে। তুই বড় হ, কিন্তু কাউকে ছোট করে না। মায়ের এমন কথা যেন অর্ক ভুলতেই পারে না। অর্ক প্রতিজ্ঞা করে তার জীবন হবে প্রমাণ। তাকে যারা তুচ্ছ করেছে তাকে ভুল প্রমাণ করবে সে, কিন্তু কোনো ঘৃণায় নিয়ে নয়, সম্মান দিয়ে, সাফল্য দিয়ে। অর্ক এখন দিনে দোকানে কাজ করে, রাতে বই পড়ে, সপ্তাহে একদিন অনলাইনে ক্লাসও করে। ইউটিউব ফ্রি কোর্স, পুরনো বই, সব কিছুই তার অস্ত্র। মাসুদ ভাই ওকে ডেকে বলল, তুই তো অনেক জানিস রে, চাইলে দোকানের একটুখানি ম্যানেজমেন্টের দিকটা তুই দেখে নিতে পারিস। সেই মুহূর্তে প্রথমবারের মতো কেউ ওর উপর ভরসা করে। অর্কের চোখে অশ্রু আসে, কিন্তু সে হাসে। দোকানের সব হিসেব, জিনিসপত্র আনা নেওয়ার হিসেব সে সামলাতে শুরু করে। অর্ক নিজের আইডিয়াগুলো লিখে কিছু বিনিয়োগকারীকে ইমেল করেছে। সে জানে না কেউ দেখবে কি না, উত্তর দেবে কি না, কিন্তু তার লক্ষ্য শুধু চেষ্টা করা। এভাবে বেশ কয়েকদিন অর্ক নতুন নতুন আইডিয়া নিয়ে অনলাইনে বা পোস্টারে থাকা সব বিনিয়োগকারীদের কাছে মেইল করে গিয়েছে। কয়েকদিন পর অর্ক কাজ থেকে ফিরে ক্লান্তি শেষ করে ফোনটা হাতে নিতেই দেখে একটি ইমেলের ফিরতি রিপ্লাই এসেছে। সেখানে লেখা, উই আর ইন্টারেস্টেড ইন ইউর আইডিয়া, লেটস টক। সেই মুহূর্তে অর্ক জানে এটা খুব বড় কিছু না হলেও এটাই তার যাত্রার প্রথম ভাগ। সে খুশিতে দৌড়ে মাসুদ ভাইয়ের কাছে চলে যায়, জড়িয়ে ধরে তাকে সবটা বলে। জান্নাতও ছিল। জান্নাতকেও খুশিতে অর্ক জড়িয়ে ধরে। প্রথমবার জান্নাত যেন বেশ শান্তি অনুভব করে। মাসুদ ভাই খুশি হয়, কারণ সে জানে অর্ক সৎ একটা ছেলে। তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। সে পারবে সফলতা অর্জন করতে। তুই এগিয়ে যা ভাই, আমি পাশে আছি। আবার বড় হয়ে আমাদেরকে ভুলো না যেন। যেদিন বড় হব সেদিন সবার আগে তোমাকে জানাবো। জান্নাত হাসে, সবাই খুশি হয়। ঢাকার সকালের সূর্যটা আজ অর্কের কাছে অন্যরকম লাগছে। কিছুদিন আগেও যে সূর্যটা তার চোখে ছিল ধোঁয়াশা আর ক্লান্তির প্রতিচ্ছবি, আজ তা যেন এক নতুন জীবনের প্রতীক। ইমেলটি সে পড়ে বারবার। সেই ইংরেজি কথাগুলো তার ভেতরটা কাঁপিয়ে দিয়েছে। উই আর ইন্টারেস্টেড ইন ইউর আইডিয়া, লেটস টক। অর্ক জানে না তারা কারা, জানে না তারা আসলেই গুরুত্ব দিচ্ছে কিনা, কিন্তু তাও এটা একটা প্রতিক্রিয়া পেয়েছে, একটা ডাক পেয়েছে। এটাই তার যাত্রার প্রথম পা। অর্ক মসজিদে মিষ্টি বিলিয়েছে। যশোরের একজন তরুণ উদ্যোক্তা, নাম নাফিস। তার ছোট্ট একটি স্টার্ট আপ গ্রামীণ এলাকায় সোলার সলিউশন এর জন্য কাজ করে। অর্কের পাঠানো প্রেজেন্টেশন দেখে সে মুগ্ধ।
আজকে সে অর্ককে কল করেছে। অর্কের যেন হাত পা কাঁপে। সে রিভিলস করে কলটা নাফিস বলে, তুমি কোথা থেকে শিখলে সব? জি ভাই, পড়াশোনা করে। মানে? আসলে ইউটিউব, পুরনো বই, পত্রিকা, বিভিন্ন ভিডিও দেখে। নাফিস হাসে, অবাক হয়, তারপর বলে, তুমি তো মেধাবী। তুমি যদি রেডি থাকো আমরা পার্টনার হতে পারি। প্রথম থেকে ইনভেস্ট করতে পারি 1 লাখ টাকা আর কিছু যন্ত্রপাতি। শর্ত একটাই, ইমানদারি আর পরিশ্রম থাকতে হবে। আইডিয়া তোমার, কাজ তোমার, ইনভেস্ট আমার। অর্ক যেন কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখে, তারপর শুধু বলে, আমি আমার জীবন দিয়ে দেব এই প্রজেক্টে। মাসখানেক পরে নাফিসের সাহায্যে ঢাকার মিরপুরে একটা ছোট্ট রুম ভাড়া নেয় অর্ক। 500 স্কোয়ার ফিট। এক পাশে সোলার কিটস রাখার সেলফ, অন্য পাশে একটা ডেস্ক, একটা চেয়ার, একটা পুরনো ফ্যান ঘুরছে মাথার উপরে। অর্ক যে দোকানে থাকতো, মানে মাসুদ ভাইয়ের ইলেকট্রনিক্সের দোকান, সেখানে আছে। দোকানের পাশের এক বাড়িতে থাকে মাসুদ ভাইয়ের চাচাতো ভাই রাকিব। মেকানিক কাজ জানে বেশ ভালো। আরেকজন হলো আলফি, হাই স্কুল ড্রপ আউট, কিন্তু আইটি সম্পর্কে কৌতূহলী, আর তারও কিছু গুণ আছে ওইসবের ওপর। অর্ক তাদের ডেকে বলে, শোনো, আমরা কিছুই না, কিন্তু একসাথে হলে হতে পারি অনেক কিছু। আমি শুধু চাই তোমরা চেষ্টা করো আমার সাথে, আমরা পারবো। এভাবে হাল ছাড়তে পারি না আমরা। ভাই, আমরা তো গরিব মানুষ, এমন কিছু পারবো? আমরা গরিব কিন্তু ব্যর্থ না। চেষ্টা যদি থাকে তফাৎ গড়ে দেওয়া যায়। টিম হিসেবে কাজ করব আমরা। জান্নাতকেও বলেছি, সেও থাকবে কমিউনিকেশনের জন্য। 4 জনের টিম শুরু করে ছোট্ট পাইলট প্রজেক্ট। গ্রামে একটা সোলার লাইট বসানো। তারা সফলও হয়। অল্প সময়ে প্রথম অর্ডার আসে এক এনজিওর কাছ থেকে 35টা কিটের। অর্ক যেন খুশিতে আত্মহারা। আর প্ল্যান, নাফিসের ইনভেস্ট টাকা সুদ সমেত ফেরত দিয়ে সে নিজের বিজনেস বড় করবে। যদি নাফিস পার্টনার হয় তাহলে থাকবে। এইভাবে আরও অর্ডার আসতে থাকে। বিভিন্ন প্লট, বিল্ডিং, কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল সাইটে ওদের কাজের অর্ডার আসতে শুরু করে। এইভাবে অর্ক পরিচিত পেতে থাকে। সফল হতে বেশি সময় লাগে না। আর এই সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের বড় একটি নিউজ চ্যানেল অর্ককে ইনভাইট দেয়। সেখান থেকে বিভিন্ন পত্রিকায় উঠে আসে অর্ককে গল্প। তরুণ উদ্যোক্তার সোলার বিজনেস বদলে দিচ্ছে গ্রামের আলো। সেই খবর ভাইরাল না হলেও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দেখে। এক ভদ্রলোক ফোন করেন, আপনার কাছ থেকে খুব ভালো লাগলো, আমাদের স্কুলের জন্য 50টা কিট দরকার। জান্নাত সেই লোকের সাথে বেশ ভালো মতোই ডিল ফাইনাল করে। আরশাদ সাহেবের বিরাট বড় বিজনেস, কোটি টাকার বিজনেস। তার বিদ্যুতের ঘাটতি যেন নেই বললেই চলে। তবে তার ম্যানেজার জামির হোসেন বলে, স্যার, বাজারে এখন সোলার কিট অল্প মূল্যে সোলার হোপ কোম্পানি প্রদান করছে। কোম্পানিটা এখন বড় হচ্ছে, ওদের মার্কেট ভ্যালু বিশাল হারে বাড়ছে। আপনার উচিত এসব কোম্পানির সাথে কোলাবোরেশন করা, তাতে আপনি বসে থেকেই পার্সেন্টেজ পাবেন। হ্যাঁ, এটা তুমি সত্যি কথা বলেছো। আমাদের কাজ তো এটাই, নতুন নতুন ছোট কোম্পানি যারা বড় হচ্ছে সেসব কোম্পানির হাইয়েস্ট ইনভেস্টর ও পার্টনার হওয়া আমার কাজ। তারপর হিউজ মার্কেট ভ্যালু চলে আসলে আমি ইনভেস্ট করা অফ করব। তারপর নতুন নতুন কোম্পানি মুখ থুবড়ে পড়বে প্রোডাক্ট তৈরিতে, তখন সেই সুযোগে কোম্পানির 70% শেয়ার নিয়ে নেব। ফলে যা লাভ হবে তার অর্ধেকের বেশি আমার হবে। সেই কোম্পানি নামে ওদের, কিন্তু টাকা হবে আমার বেশি। জি স্যার, তাহলে কি সব ব্যবস্থা করব? হ্যাঁ, অবশ্যই। জামির চলে যায়। আরশাদ ভাবতে থাকে তার আরো সফলতার কথা। শুরুতে তারও কিছু ছিল না, কিন্তু মগজে ছিল বিজনেস আইডিয়া। তবে তার মেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছে। মেয়েটা হয়েছে বেশ অহংকারী। অর্ক এখন দিনে রাতেও কাজ করে। কাজের সাথে সাথে সে নিজের ছোট্ট অফিসেও রাত করে মার্কেটিং, প্রেজেন্টেশন, বিজনেস মডেল, অল্প টাকায় বড় রিটার্ন কিভাবে আনা যায় সেটা বোঝে। রাকিব এখন কিট অ্যাসেম্বল করে। আলফি এখন ওয়েবসাইট বানাতে শিখেছে। আর জান্নাত অনলাইনে ভিডিও করে সেগুলো সেলের দায়িত্ব নিয়েছে। সেলার হব নামটা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। জান্নাত আজকের ভিডিও আপলোড করার আধা ঘন্টার ভিতরে কল আসে তার কাছে, রিসিভ করে সে। হ্যালো, আমি MK গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জমির বলছি। এটা কি সোলার হোপ গ্রুপের বিজনেস নাম্বার? জি বলুন। আসলে আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কাজ করতে চায়।
সত্যি? দাঁড়ান, আমাদের স্যারকে ডেকে দিচ্ছি। জান্নাত জানে এমকে কোম্পানি কতটা বিশাল, বিশ্বাসই করতে পারছে না সে। জান্নাতের বুকের ভিতর তখনও দমকা ঢেউয়ের মতো উত্তেজনা উঠেছে নামছে। এত বড় কোনো কোম্পানি, এত নামকরা ব্র্যান্ড, তারা নাকি তাদের মতো একেবারে ছোট্ট একটা লোকাল কোম্পানির কাছে ফোন করেছে, কাজের প্রস্তাব দিয়েছে। মাথায় যেন ঠিকমতো ঢুকছেই না, মনে হচ্ছিল স্বপ্ন দেখছে। এই, তুমি ঠিক আছো তো? অর্ক নাম ধরে ডেকেই জান্নাত দৌড়ে অর্কের কেবিনের দিকে ঢুকলো। শ্বাস প্রশ্বাস এলোমেলো, ওর চোখে অদ্ভুত উজ্জ্বলতা লেগে আছে। কিন্তু সে ঢুকতেই দেখে অর্ক ঠিক তখন দরজার দিকে এগোচ্ছে। জান্নাত হুঁশ হারিয়ে প্রায় দৌড়ে গিয়ে অর্কের সাথে ধাক্কা খেলো। 1 সেকেন্ডের জন্য সময় থমকে যায়। জান্নাতের ঠোঁট গিয়ে হালকা করে ছুঁয়ে গেল অর্কের বুক। বুকের ভেতর থেকে অর্কের হৃদস্পন্দনের ঢেউ যেন সরাসরি এসে লাগলো জান্নাতের কানে। যেন খুব কাছ থেকে ঢেউ ভাঙার শব্দ শোনা যায়। অর্ক থমকে দাঁড়িয়ে গেল, চোখ নামিয়ে তাকালো জান্নাতের দিকে। মেয়েটার শ্বাস গরম, গাল লালচে, আর চোখে এক অদ্ভুত ঝিলিক মিশিয়ে ভয়, লজ্জা আর আনন্দ মিশিয়ে এক অদ্ভুত রং তৈরি করেছে অর্ক। অর্ক বলে, অর্কের কণ্ঠ ছিল হালকা উদ্বেগ, তবে ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা। জান্নাত তাড়াতাড়ি 1 কদম পিছিয়ে গেল, 2 হাত দিয়ে চুল গুছিয়ে নিল, যেন মুহূর্তটাকে আড়াল করতে চাচ্ছে। আমি ঠিক আছি। আসলে তোমার সাথে কথা ছিল, বড় খবর। অর্ক ছোটের কোণে 1 ফোঁটা হাসি টেনে দিল। বড় খবর নাকি বড় ধাক্কা? জান্নাত মুখ নিচু করলো, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ধাক্কা তো লেগেছি, তবে সেটা খবরের জন্য। বাইরে হালকা বাতাস বইছিল, জানালা খোলা থাকায় একটুখানি আলো এসে দুজনের মাঝে পড়ছিল। অর্ক তার হাতের ফাইলগুলো টেবিলে রেখে হাত গুটিয়ে দাঁড়ালো, চোখ তার এখনো জান্নাতের মুখে। বলো, কি খবর? জান্নাত এক গভীর নিঃশ্বাস নিল, যেন শব্দগুলোকে জড়িয়ে রাখছে, যাতে প্রভাবটা আরো গভীর হয়। ভাবতে পারো, এমকে কোম্পানি যারা দেশ জুড়ে এত বড় বড় প্রজেক্ট করে, তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে। ফোন করেছে এখনই, তোমার সাথে কথা বলতে চায়। অর্ক এক মুহূর্ত চুপ করে রইল, যেন খবরটা মস্তিষ্কে নিয়ে যাচাই করছে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, মানে আমরা? হ্যাঁ, আমরা। জান্নাতের চোখে তখন যেন আতশবাজির মতো ঝিলিক। অর্ক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি চলে গেল জান্নাতের ঠোঁটের দিকে, যেখানে ঠিক কয়েক সেকেন্ড আগেই তার বুকের উষ্ণতা ছুঁয়ে গিয়েছিল। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। জান্নাতও বুঝতে পারলো তাদের মাঝে হাওয়ায় কিছু ভারী হয়ে আছে। হৃদস্পন্দন যেন একটু দ্রুত হয়ে উঠল। তুমি কি সবসময় এভাবেই খবর দাও? আগে বুকের সাথে ঠোঁট, তারপর বাকিটা? অর্কের ঠোঁটে খেলা করলো হালকা দুষ্টু হাসি। জান্নাতের গাল হঠাৎই আরো লাল হয়ে উঠল। উফু, আচ্ছা, ইচ্ছে করে নাকি এটা হয়? আমি তো জানি। অর্ক তার কথা কেটে দিয়ে নরম গলায় বলল, আমি জানি এটা ইচ্ছে করে হয়নি। কিন্তু তার চোখে ছিল অন্য রকম এক দৃষ্টি, যেটা জান্নাত আগে খুব কম দেখেছে। গভীর, স্থির আর একটু অস্বস্তিকর ভাবে মায়ামি লাগছে। মুহূর্তটা যেন দীর্ঘ হয়ে যাচ্ছিল। বাইরে থেকে ভেসে আসছিল রিকশার ঘন্টা, রাস্তার কোলাহল, কিন্তু দোকানের ভেতর যেন সময় ধীরে ধীরে বইছে। অর্ক প্রথম চোখ নামালো, তারপর হালকা গলায় বলল, জান্নাত, তুমি জানো তো, কিছু কিছু মুহূর্ত ভুলে যাওয়া যায় না। জান্নাত ধীরে ধীরে মাথা তুলল। মানে থাক, বাদ দাও, কাজের কথা বলো। এই খবরটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলো ওই কোম্পানির সাথে কাজ করি। আচ্ছা, কথা বলি আগে। হ্যাঁ, লাইনেই আছে। জান্নাত ফোনটা বাড়িয়ে দেয় অর্কের কাছে। আমি সোলার হোপ কোম্পানির ওয়ার্নার অর্ক বলছি। পরিচয়টা নিশ্চয়ই পেয়েছেন। আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চাই, ইনভেস্ট করতে চাই অনেক। আমরা কি একটা মিটিং ফিক্সড করতে পারি? কোটি টাকার বাজেট হবে মিস্টার অর্ক। জামিলের কথা শুনে অর্ক প্রথমে লাফ দিয়ে ওঠে। সে যেন এমনটারই স্বপ্ন দেখছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে বিজনেসের মাঝামাঝিতে এসে বড় কোনো কোম্পানির বেশি সুবিধা গ্রহণ করা বোকামি, এতে সবকিছু হারাতে হয়।
তাই যতটুকু নিজের মতো করে চলছে সেটা যেন চালিয়ে যাওয়া, পরে ওই বড় কোম্পানিকেও বিট করা সম্ভব। অর্ক বলে, সরি ম্যানেজার, আমি এখন কোনো কোম্পানির সাথে মিশতে চাই না, আমার মতো থাকতে দেন। ধন্যবাদ অফারের জন্য, কিন্তু এখানে টাকা নিয়ে ভাবছি না, দুবেলা খেতে পারলেই খুশি, আপনি বিরক্ত করবেন না। অর্ক মুখের উপর কেটে দেয়। জামির অবাক হয়, এরকম কেউ হয় যে বড় কোম্পানির অফার ফিরিয়ে দিচ্ছে? তুমি এত বড় সুযোগ হাতছাড়া করলে? না, আমি স্বপ্ন এমকে কোম্পানির সাথে কাজ না করা, আমার স্বপ্ন মাঝারি থেকে শুরু করে বড় কোম্পানিকে বিট করা। তারা ইনভেস্ট হলে লাভ হবে জানি, কিন্তু কথায় আছে অতি মিষ্টিতে পুষ্টিহরণ। জানি আমাদের কোম্পানিকে ওই জায়গাতে নেবার স্বপ্ন দেখি। অর্ক আর কিছু না বলে চলে যায়। জান্নাত বোকার মতো তাকিয়ে থাকে। মনে পড়ে একটু আগের ঘটনা, সে লজ্জা পায় আবারও। অর্ক আজ একটা বিরাট বড় অ্যাপার্টমেন্টে এসেছে ডেলিভারি দিতে। ডেলিভারি দিয়ে ফিরতে ফিরতে রিক্সা নিল অর্ক। কিছুটা দূরে রাস্তার কাজ থাকায় রিক্সা ঘোরাতে হয়। হঠাৎ চোখে পড়ল সেই বাড়ি, মানে আশরাফ সাহেবের বিশাল অট্টালিকা। গেটের সামনে সেই সিকিউরিটি গার্ড আজও আছে। অর্ক কিছুক্ষণ রিক্সা থামিয়ে বাড়িটা দেখে। স্মৃতিগুলো ভিড় করে আছে। সেই কফির কাপ ছুঁড়ে মারা, অপমান, ঘৃণা সব ভাসতে থাকে। কিন্তু আজ অর্কের চোখে জল আসে না। বাড়িটার দিকে তাকিয়ে সে শুধু ভাবে, এত তাড়াতাড়ি ফিরে আসার জন্য না, আমি ফিরবো এমনভাবে যে সবাই মাথা নিচু করবে। এই বাড়িটা আমার চাই। ফিরে আসে নিজের ছোট্ট দোকানে। এক ক্লায়েন্ট 1 লাখ টাকার প্রজেক্টের জন্য চেক দেয়। অর্ক প্রথমবার নিজের নামে চেক দেখে। সে হাসে, কাঁদে না, শুধু চোখ বন্ধ করে বলে, মা, আমি আস্তে আস্তে এগোচ্ছি। ওদিকে অরণি বাড়িতে এসেছে। দারোয়ান পত্রিকা পড়ছিল। গাড়ির ভেতর থেকে অরণি সেদিকে তাকায়। অর্কের চেহারা চোখে পড়ে ওর। সে গাড়ি থামিয়ে পত্রিকাটা হাতে নেয়, কিন্তু পড়ার সেভাবে সময় না পেয়ে আবারও রেখে দেয় অরণি। সোলার হোপ এখন ছোট্ট শহরগুলোকে আলো ছড়াচ্ছে। অর্ক ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটা করে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলছে প্রত্যন্ত এলাকায়। সরকারি একটা ছোট্ট ফান্ড পেয়েছে সে। সাংবাদিকতা তার সাক্ষাৎকার নিচ্ছে। কিন্তু সে এখনো সে ছেলেটাই যে রাত 2টায় হেডফোনে জোরে জোরে ইংরেজি শোনে, কারণ উচ্চারণ ঠিক করতে হবে। ক্লায়েন্ট মিটিংয়ে ভুল করা যাবে না। একদিন একটা চিঠি আসে, সরকারি একটি প্রকল্পে পার্টনারশিপের সুযোগ যদি হয়, তাহলে সোলার হোপ বদলে যাবে সম্পূর্ণরূপে। অর্কের সোলার হোপ এখন শুধুই ছোট্ট একটা উদ্যোগ নয়, এটি ধীরে ধীরে একটি শক্তিশালী ব্র্যান্ড রূপ নিচ্ছে। প্রতিদিন কাজের চাপ বাড়ছে, কিন্তু তার সাথে সাথে বাড়ছে মানুষের ভরসাও। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের ছোট্ট স্কুল, এনজিও, এমনকি কিছু সরকারি সংস্থার সবাই চাইছে সোলার হোপ এর সাথে কাজ করতে। অর্ক এখনো সে পুরনো সস্তা জামা পরে, কিন্তু তার চোখে ঝলকানি। আজ সকালে banglanews24.com-এ একটা আর্টিকেল বের হয়, একজন কাজের ছেলে থেকে কোটি টাকার উদ্যোক্তা অর্কের গল্প। নিউজটা ফেসবুকে শেয়ার হতে থাকে। অর্ক অবাক হয়ে দেখে অনেক পুরনো পরিচিতরাও তাকে মেসেজ করছে। কেউ বলছে, তুই না সেই অর্ক, কিন্তু সে কারোর উত্তর দেয় না। হঠাৎ তার আইডিতে মেসেজ আসে, মিহি আইডিটার নাম। অর্ক নামটা দেখে চমকায়। প্রোফাইল পিক দেখেই চিনতে পারে এটা অরণির সেই বান্ধবী মিহি। এই, আপনি অর্ক স্যার না? মানে আমি একটা অর্ককে চিনি। অর্ক সিন করে না, তবে বেশ মজা পায়। ঠোঁটের কোণে পৈশাচিক একটা হাসি জমা হয় অর্কের। তবে সাফল্য পেলেও অর্ক বদলায় না। প্রতিদিন রাত 2টা অবধি সে পড়ে ব্যবসা, প্রযুক্তি, লিডারশিপ নিয়ে। নিজের ইংরেজি স্কিল ভালো করার জন্য ইউটিউবে ভিডিও দেখে, স্পিকিং প্র্যাকটিস করে। আয়নার সামনে দাঁড়িয়ে তার একটা কথা মনে পড়ে বারবার। অন্যদিকে অরণির এখনো সে কোটিপতির মেয়ে, অথচ সময়টা পাল্টেছে। সামাজিক মিডিয়ায় সে নিজের ছবি পোস্ট করে, ব্র্যান্ডের পোশাক, দামি রেস্টুরেন্ট, ফ্যাশন শো করে। আর অরণি, তার পাশে থাকে ধনী বন্ধু বান্ধব। তাদের মধ্যে সেই একজন হলো ফারহান। যদিও সে মোটামুটি ধনী, তবুও অরণিদের মতো নয়। ফারহান ভালোবাসে অরণিকে, কিন্তু বুঝতে পারে অরণি তাকে শুধু বন্ধু না, চাকরের চোখেও দেখে। এক কফি শপে আজকে ওর সব বন্ধুরা এসেছে। ফারহান অরণির সামনে বসলো, সবাই ফটো তুলছে। এমন সময় ফারহান অরণিকে প্রপোজ করে।
আমি তোকে ভালোবাসি অরণ্যি, প্লিজ আমার প্রস্তাবটা ভাব। তোকে অনেক ভালোবাসা দেব। এখন আমি আমার বাবার বিজনেস সামলাই। অরণির বাকি বন্ধুরা অবাক হয়। অরণি হেসে বলে, তুই আমার যোগ্য না ফারহান। তুই ভেবেছিস আমি তোর মতো একটা ছেলে পছন্দ করব? মানে প্রপোজ করবি আর হ্যাঁ বলবো? যতবার প্রপোজ করবি উত্তর না হবে। আমার পছন্দ টাকাওয়ালা স্মার্ট কাউকে, বুঝেছিস? তারপর সবার সামনে ফারহানের দিকে কফির কাপ ছুঁড়ে মারে অরণি, সাথে গালে একটা চড়ও বসিয়ে দেয়। সেই মুহূর্তে কফি শপে থাকা সবাই স্তব্ধ। ফারহান কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, কিন্তু অরণির মুখে বিন্দুমাত্র দুঃখ নেই। সোলার হোপ এই একটি ফোন আসে, এক সরকারি কর্মকর্তার কণ্ঠ। আপনার কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আগামী সপ্তাহে এক টেন্ডারে অংশ নিতে পারেন। ইনভাইটেশন মেইল পাঠানো হয়েছে। এই মেইল অর্কের বিজনেসকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অর্ক দিন রাত খেটে প্রেজেন্টেশন বানায়, আলফি ওয়েবসাইটের নতুন সেকশন তোলে, রাকিব সিম্পল বানিয়ে চেক করে, সবকিছু ঠিকঠাক হয়। সেদিন মিটিংয়ে বড় বড় কোম্পানির প্রতিনিধি, ট্রায়েড শুট, ব্যান্ডের ঘড়ি পরে আসে সবাই। তার মধ্যে অর্ক ঢোকে সাদা মাটা শার্ট পরে, কেউ তাকায় না তার দিকে। ব্যাগ তৈরির কোম্পানির ম্যানেজার অর্ককে দেখে বলে, এইটা কি হেল্পার নাকি? এটাকে ইনভাইট কে করলো বিজনেস মিটিংয়ে? অর্কের কানে কথাটা পৌঁছায়। সে হাসে, সে আর মাথা নিচু করে না। আরশাদ সাহেবও আসে। অর্ক মাস্ক পরে তাকে দেখে। আরশাদ আসার পরই প্রেজেন্টেশন শুরু হয়। সব কোম্পানি তাদের প্রোডাক্ট শো করে, কিন্তু সরকারি কর্মকর্তা ফয়েজ সাহেব অপেক্ষা করছিল অর্কের জন্য। অর্ক স্টেজে আসে, সবাই অবাক হয়। সাদামাটা ড্রেস পরা ছেলেটাই তাহলে সোলার শো কোম্পানির মালিক। সে প্রেজেন্ট করে নিজের মতো। তার ভিজুয়াল, ডেটা, বাস্তব কেস স্টাডি সবকিছু দেখে জাজরা তাকিয়ে থাকে। ফয়েজ বলে, আরশাদ সাহেব চেহারা দেখে না, শুধু নামটা শুনে চমকায়। তবে তখনও জানে না এটাই সেই অর্ক। রাতে বসে অরণি ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ চোখে পড়ে এক নিউজ হেডলাইন, সোলার হোপ সিলেক্টেড ফর গভর্নমেন্ট রুরাল এনার্জি প্রজেক্ট ওয়ার্থ 5 crore। অরণি চমকে ওঠে। নিউজে ছবি দেয়া অর্কের। সে দৌড়ে পত্রিকাটা বের করে। হ্যাঁ, এটা তো সেই অর্কের ছবি ছিল। তার আরও মনে পড়ে যায় সেই ছেলেটার কথা, যে তার বাসায় কাজ করত, যে তাকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল। আর তারপরেই সেই লজ্জা আর ঘৃণায় তার সামনে কাঁদতেও পারেনি, বরং অরণি তাকে চর মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অর্ক এখানে কিভাবে? আরশাদ সাহেবও জানতে পারে সবটা। রাতে ঘুম হয় না অরণির। মনে মনে বলে, ও কি করে এত বড় কিছু হয়ে গেল? আমি তো বলেছিলাম ও কিছুই করতে পারবে না। আমি তো বলেছিলাম সে আমার যোগ্য না। কিন্তু অর্ক পেরেছে। সে সবকিছু অর্জন করেছে 3 বছরের ভিতরেই। অরণির যেন কনফিউশন দূরই হয় না। অর্ক এখন সফল বিজনেসম্যান। বিভিন্ন বিজনেস মিটিংয়ে তাকে ইনভাইট করা হয়, তবে সে খুব কম দামি কাপড় পরে সেখানে আসে। দারোয়ানেরাও এত কম দামি পোশাক পরে না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু অর্কের তাতে কিছুই যায় আসে না। আজ অর্কের ইনবক্সে আসে একটি মেইল। বিজনেসম্যানদের জন্য একটি 5-তারা হোটেলে ইনভাইট করেছে। অর্ক ভাবছে যাবে কি না। এত বড় জায়গায় এত নামি মানুষ, সে কি মানায়? আলফি বলে, কিন্তু আমার যে মনে হয় আমি এখানে মানানসই না। আপনি যাবেন, সবাইকে দেখিয়ে দেবেন আপনি একজন সফল মানুষ। আপনিও পারেন। আজ আমাদের কোম্পানিতে কাজ করে শত শত ছেলে, যারা বেকার ছিল তারা এখন কর্ম করছে। আচ্ছা যাবো তাহলে। জান্নাত, তুমিও রেডি হও, যেতে হবে আমাদের। জান্নাত মুচকি হাসে, অর্কও হাসে। তারপর আশরাফ সাহেবের অফিসে এসেছে সাব্বির রহমান। সে একসময় আশরাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেওয়ার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি। এজন্য সাব্বিরকে মিথ্যে মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের উপরে চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল খেটে আসে। আজকের সকালটা ছিল শান্ত। জানালার ওপাশে সূর্যের আলো ঢুকছিল। আশরাফ সাহেবের কনফারেন্স রুমে বসেছিলেন তিনি নিজ অফিস চেয়ারে, চা হাতে। কাগজপত্র ছড়িয়ে ছিল টেবিলে, আর এক পাশে দাঁড়িয়ে ছিল ম্যানেজার জামির। আজ বিকালে ক্লায়েন্ট মিটিং আছে স্যার।
আশরাফ গভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটখাটো বলে জায়গা নেই তুমি। কিন্তু তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্টের মেয়েটা ছুটে আসে আশরাফের রুমে। স্যার, একজন এসেছেন, নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তেই আশরাফ সাহেবের মুখে চা থেমে যায়। গলার নিচে দলা পাকানো নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ। কি বললে তুমি এইখানে? সাব্বির রহমান স্যার, সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেদ করে দরজাটা নিজের মতো করেই খুলে গেল। গাঢ় নীল শার্ট, চাপা চোখ, মুখে পুরনো এক বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল কনফারেন্সের রুমে। মাথা উঁচু করে এক সময়কার অন্ধকার জীবনের বোঝা বহন করে আসা সাব্বির রহমানের চেহারাটা যেন অনেক বেশি ভারী দেখাচ্ছে, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে পড়লেন চেয়ারে। ইয়েস পার্টনার, আমি এসেছি। তুমি তো? আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। আমি তো জেলে ছিলাম 10 বছর, আর প্রতি রাতে আমি শুধু ঘুমিয়ে একটা মুখ দেখতাম, সেটা তোমার মুখ। আর আজ সে স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তুমি তো সাহস কম না, কি চাও আর কিভাবে এসেছো? সাব্বির একটু হেঁটে তার টেবিলের দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি বিজনেসে জেতার জন্য সবকিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি। না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটা কাজ করতে, তোমার সাম্রাজ্য আমার পায়ের নিচে নিয়ে আসতে। তুমি একটা খুনি, তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। না আশরাফ, তুমি করিয়েছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভাবছো কি কেউ জানে না? আমি জানি। খেলা এখনো শেষ হয়নি, এবার তোমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশরাফ ভয় পেয়েছে, সে কি বলবে বুঝতে পারে না। রাজধানীর অভিজাত হোটেল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্যালেস, দুর্লভ এক সন্ধ্যার আয়োজন। পুরো হল রুম জুড়ে ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি মোমবাতির আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামি দামি শিল্পপতিরা, বিনিয়োগকারীরা, মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরাও। আজকের অনুষ্ঠানের নাম ইনোভেশন ইন বিজনেস, বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনক বিজনেস অ্যাওয়ার্ড নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হোপ গ্রুপের সিইও। নামটা এখন শহরের প্রতিটি কর্পোরেট ক্যানভাসে ছাপা অর্ক রহমান। একই সময় অরণি প্রস্তুত হচ্ছিল তার ঘরে, পরনে সিলভার হাই স্লিপ গাউন, কানে হীরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি দিয়ে বলে, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভেতর একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে। তাকে ইগনোর করব এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে অরণি জানতো না আজ যে মানুষটিকে সে দেখতে পাবে তাকে সে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে মানাতে পারবে না। সন্ধ্যা হয়, হল রুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জেজ মিউজিক, হোস্টেসরা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত লাইভ আপডেটে। একসময় মাইকে ঘোষণা আসে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, introducing the man who has transformed the future of clean energy in Bangladesh, the CEO of Solar Hope Group, Mr. Orko. হঠাৎ ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা গেল অর্ককে। একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু 3 পিস স্যুট, হাতে সোনালি ঘড়ি, চোখে মুখে দৃঢ়তা, হাঁটার ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। তার সাথে হাত ধরে হেঁটে আসছে আরও একটি সুন্দরী মেয়ে, জান্নাত। সে আলোর ঝলকানিতে সবাই তাকায় সেদিকে। অরণিও বাদ যায়নি, যদিও অরণি জানে না অর্ক আসবে এখানে, কিন্তু নামটা মাইকে যখন ঘোষণা হলো আর লাইটের আলো যখন অর্কের উপর পড়ল, তখন যেন অরণি নিঃশব্দের মতো দাঁড়িয়ে যায়। অর্ককে দেখে অরণি থমকে যায়, হাতে থাকা ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না, এ কি সত্যি সেই অর্ক, সেই কাজের ছেলে যাকে একসময় তার পরিবারের সবার মতোই সেও গালমন্দ করত? এ কি সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপদস্থ করত? সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোকিত তরুণ ব্যবসায়ী।
সব ক্যামেরা এখন অর্কের দিকে। সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে।